নীলাদ্রর এমন হাসি দেখে আরোহীর হার্টবিট যেন মিস হয়ে যাচ্ছে। কতটা স্নিগ্ধভাবে হাসছে ছেলেটা, অথচ আরোহী বুঝতেও পারছে না যে তার জন্য ঠিক কি কি অপেক্ষা করছে। কি হলো, কিছু বলো। আরোহী লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, কি বলবো? যেটা শোনার জন্য এতদিন ধরে তোর পেছনে পড়েছিলাম সেটাই বলবি। এখন না। আরোহীর কথা শুনে মনে মনে নীলাদ্র খুব রাগ হয়। সে আরোহীর এমন হেয়ালিপনা সহ্য করতে পারছে না। তবে প্রতিশোধ নেওয়ার জন্য তো তাকে একটু সহ্য করতেই হবে। নীলাদ্র ঘাড় এদিক ওদিক বাঁকিয়ে রাগ কন্ট্রোলে আনার চেষ্টা করে। অনেক কষ্টে সে নিজের রাগ কন্ট্রোলে এনে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, ঠিক আছে, এখন বলতে হবে না। 7 দিন পর ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে বান্দরবান নিয়ে যাবে। ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর মনের কথা প্রকাশ করার জন্য। ওইখানে গিয়ে না হয় নিজের মনের কথাটা বলিস। নীলাদ্রর কথা শুনে আরোহী বলে, কিন্তু আমি তো ওইখানে যাব না। নীলাদ্র ভুরু কুঁচকে বলে, কেন যাবি না? আমার ট্যুরে যাওয়া একদমই পছন্দ না, তাই আমি যাচ্ছি না। বলেই আরোহী চলে যেতে নেবে, তখন নীলাদ্র খপ করে আরোহীর বাঁ হাতে বাহু টেনে নিজের সামনে দাঁড় করায়। নীলাদ্র আরোহীর বাহু খুব জোরেই চেপে ধরেছে, যেন সে তার সমস্ত রাগ এখানেই তুলছে। আরোহীর এতে খুব ব্যথা লাগে, তাই সে মৃদু চিৎকার করে ওঠে। এতে নীলাদ্র হকচকিয়ে যায়। কি হলো আরু, চিৎকার করছিস কেন? উফ বাবা, এত জোরে চেপে ধরেছেন কেন হাতটা? ছাড়ুন, প্রচুর লাগছে। আপনার হাত নাকি পাথর? আরোহীর কথা শুনে নীলাদ্র তাড়াতাড়ি ওর হাতটা ছেড়ে দেয়। আর ও বুঝতে পারে যে ও ঠিক কি করতে যাচ্ছিল। ও যদি আরোহীর সাথে আগের মতো ব্যবহার করে তাহলে তো আরোহী তাকে আর বিশ্বাস করবে না। হাত ছেড়ে দিয়েই নীলাদ্র বলে, কেন যাবি না? প্লিজ চল না। আমি তোকে রিকোয়েস্ট করছি, তাও তুই যাবি না? প্লিজ চল আরু, প্লিজ প্লিজ প্লিজ। আমি যাব না, আমার ভালো লাগে না ট্যুরে যেতে। নীলাদ্র শান্ত মাথায় অনেক বলার পর আরোহী রাজি হয় যেতে। এরপর আরোহী চলে যায় নিজের ক্লাসে। দেখতে দেখতে ট্যুরে যাওয়ার দিনও চলে আসে। এই কয়েকদিন নীলাদ্র প্রায় আরোহীর সাথেই চিপকে চিপকে থেকেছে। আরোহী যেখানেই যেত নীলাদ্রও সেখানে চলে যেত। আরোহীর কোনো অসুবিধা হলেই দিন নেই রাত নেই ছুটে চলে গিয়েছে তার কাছে। এক কথায় সে উঠে পড়ে লেগেছে আরোহীকে এটা প্রমাণ করতে যে সে সত্যি সত্যি আরোহীকে খুব ভালোবাসে। আরোহী বিশ্বাস অর্জন করাটা এতটাও সহজ ছিল না নীলাদ্রর কাছে। অনেক কাঠখড় পুড়িয়ে সে আরোহীর প্রতি নিজের ভালোবাসা প্রমাণ করেছে। তবে আরোহী এখনো সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করে উঠতে পারেনি। তার মন বলছে নীলাদ্রকে বিশ্বাস করতে, আর তার মস্তিষ্ক বলছে নীলাদ্রকে বিশ্বাস না করতে। আরোহী একরকম দোটানায় ভুগছে। তবে নীলাদ্রর ভাষ্য মতে সে আরোহীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য যা যা করেছে সবই তার সাজানো নাটক। আসলে কি এইসব নাটক, আরোহীর প্রতি এত কেয়ার এত ভালোবাসা সবই কি তার নাটকের অংশ? আরোহীর সাথে এই কয়দিন থাকতে থাকতে আরোহীর প্রতি নীলাদ্র একটুও কি মায়া জন্মায়নি? একটুও কি ভালোবাসেনি সে আরোহীকে? হয়তো বেসেছে, তবে তার প্রতিশোধের আগুন এতটাই প্রখর যে তার মনের কোণে আরোহীর প্রতি যতটুকু ভালোবাসা জন্মেছে সেইটুকু হয়তো খুবই নগণ্য। আরোহী আর নিধি নিজেদের জিনিসপত্র নিয়ে বাসে উঠে পড়ে। আরোহী নিজের সিট খুঁজছে, তখনই একদম পেছনের সিটে আগের সিট থেকে নীলাদ্র হাত উঁচু করে আরোহীকে ডাক দেয়। আরোহী সেখানে যায়। এরপর সিট নম্বর দেখে, হ্যাঁ, নীলাদ্রর পাশের সিটটাই তার। আরোহী চুপ করে গিয়ে নীলাদ্রর পাশের সিটে বসে পড়ে। বাস চলতে শুরু করে দিয়েছে। আরোহীর সিটটা জানালার পাশে, তাই আরোহী জানালাটা একটু খুলে দিয়ে বাইরে মুখ বের করে। তখনই নীলাদ্র ধমক দিয়ে আরোহীর হাত টেনে ধরে নিজের বুকে ফেলে, আর দুই হাত দিয়ে বুকের সাথে মিশিয়ে বলে, পাগল হয়ে গিয়েছিস? এভাবে কেউ জানলা দিয়ে মাথা বের করে? এমনিতে প্রচুর জ্যাম এখানে, আর জানিসই তো এখানে গাড়িগুলো কিভাবে চলে। আর একটা বাস এসে তোর মাথায় কেটে দিয়ে চলে যাবে, আর তার উপর এই যাকে খুব চিন্তায় হয়। জানলাটা লাগিয়ে দে, নাহলে জানলা দিয়ে তোর জিনিসপত্র চুরি হয়ে যাবে। নীলাদ্রর এইভাবে জড়িয়ে ধরায় আরোহীর হার্টবিট বেড়ে যায়। সাথে নীলাদ্ররও আরোহীকে এইভাবে জড়িয়ে ধরায় কেন জানি নীলাদ্রর অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে সারা জীবন এইভাবেই তাকে জড়িয়ে ধরে রাখবে। কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক তাকে জানান দেয় প্রতিশোধের কথা। তাই সে আরোহীকে ছেড়ে দিয়ে বলে, জানলা আটকে দে। আরোহীও নীলাদ্রর কথা মতো জানলাটা আটকে দেয়। এরপর সিটে হেলান দিয়ে বাইরে দৃষ্টিপাত করে আরোহী। প্রকৃতি দেখতে দেখতে কখন সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ঘুমের ঘোরে মাথাটা তার হেলে পড়ে নীলাদ্রর কাঁধে। নীলাদ্র ফোন স্ক্রল করছিল।
কাঁধে কিছুর উপস্থিতি টের পেতেই তৎক্ষণাৎ তাকায় সেদিকে আর দেখতে পায় আরোহীর নিষ্পাপ ঘুমান্ত মুখখানা। এক সেকেন্ডের জন্য নীলাদ্র সেই নিষ্পাপ চেহারার ঘোরে আটকে যায়। তার ঘোর কাটে ফোনের নোটিফিকেশনের আওয়াজে। নীলাদ্রর মস্তিষ্ক আবার তাকে মনে করিয়ে দেয় যে তাকে প্রতিশোধ নিতে হবে। এই মেয়ের মায়ায় পড়লেই তার চলবে না। সেও বুঝতে পারছে যে সে ধীরে ধীরে আরোহীর মায়ায় আটকে পড়ে যাচ্ছে, কিন্তু মনকে এটা বোঝাচ্ছে যে সে আরোহীকে ভালোবাসে না। সে যা যা করছে সবকিছুই নাটক। তবে মন তো মনই, তাকে কি আর বুঝিয়ে পড়িয়ে রাখা যায়? মস্তিষ্ককে বোঝানো গেল, মনকে বোঝানো বড় কঠিন। আমরা অনেক সময় নিজেদের মস্তিষ্কের কথা শুনি, মনের কথাকে পাত্তা দেই না। ফলস্বরূপ আমরা ভুল করে বসি, অথচ আমাদের মন ঠিক ওই কথা বলে। নীলাদ্রুর ক্ষেত্রেও সেটাই হয়েছে। তার মন তাকে বারবার জানান দিচ্ছে যে সে আরোহীকে ভালোবাসে, কিন্তু তার মস্তিষ্ক সেটা মানতে নারাজ। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে তারা পৌঁছায় বান্দরবান। রাস্তার জ্যাম থাকায় পৌঁছাতে তাদের দেরি হয়ে গিয়েছে। বান্দরবান পৌঁছিয়ে সবার রুম ঠিক করে দেওয়া হয়। প্রত্যেক রুমে 4 জন করে থাকবে। 12 ঘন্টা জার্নি করে আরোহীর একদম খারাপ অবস্থা। সে আগে কখনোই লম্বা জার্নি করেনি। এতক্ষণ বসে থাকার ফলে পা ব্যথা হয়ে গিয়েছে, হাঁটতেও পারছে না ঠিক মতো। নিধি ওকে ধরে ওদের রুমে নিয়ে যায়। ওরা ঢাকা থেকে রওনা দিয়েছিল সকাল 7টায় আর পৌঁছেছে 7:30টায়। 30 মিনিট লেগেছে হোটেলে পৌঁছাতে। রাতে ডিনার করে যে যার রুমে চলে গিয়েছে ঘুমানোর জন্য। এখানে তারা 3-4 দিন মতো থাকবে। এরপর ট্যুর শেষ করে ফিরে যাবে। কালকে সকালে তারা বের হবে এখানে সব পর্যটক জায়গাগুলো দেখার জন্য। সকাল 7টা বাজার সাথে সাথেই সকলে নাস্তা করে বের হওয়ার জন্য রেডি হতে লাগে। আজকে সবাই নীলগিরিতে যাবে, যেখানে আজকে তারা বেশ কিছু জায়গা ঘুরে দেখবে। এই যেমন ভিউ পয়েন্ট, কুয়াশার ল্যান্ডস্কেপ, হ্যাঙ্গিং ব্রিজ, পাহাড়ি ব্রিজ ও ট্রেইল, আরও কিছু জায়গা। সারাদিন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আজকে সবাই খুব ক্লান্ত। শুধু কি ঘুরে ঘুরে দেখেছে, সাথে অনেক কিছু নোটও করেছে। এখন ঘড়ির কাঁটা 8-এর ঘরে। বর্ষাকাল হওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আশপাশটা কুয়াশায় ঢাকা পড়েছে। কুয়াশা থাকায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ভেজা বাতাসে মাটির গন্ধ ভেসে আসছে। আরোহী টেবিল ল্যাম্পের নিচে হালকা একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। এখন রুমে কেউ নেই, সবাই গিয়েছে ডিনার করতে, কিন্তু সে যায়নি। আজকে পেটটা ভরা ভরা লাগছে। আর তাছাড়াও আরোহী খাবারের খুব অনিয়মও করে। গ্রামে থাকতে তো ফারাহ তাকে 3 বেলা জোর করে খাইয়ে দিত। ছোট থেকে মায়ের আদর না পেলেও ভাবির আদর ঠিক হয়ে পেয়েছে সে। ফারাহ তাকে নিজের সন্তানের মতো করেই দেখে। আরোহীও ফারাহকে খুব সম্মান করে, নিজের মায়ের মতো করে দেখে। চাদর গায়ে জড়িয়ে এই সুন্দর মনোরম পরিবেশটাকে উপভোগ করছে আরোহী। হঠাৎ ফোন বেজে ওঠায় আরোহী কিছুটা চমকে ওঠে। ফোনের ওপর জলজল করছে নীলাদ্রর নামটা। আরোহী ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নির্মল হাসি। সে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে নীলাদ্রর কণ্ঠ। আরু, তুই কোথায়? আমি এই তো রুমে। কেন, কি হয়েছে? খেতে আসিস নি কেন? খিদে নেই, তাই আর যাইনি নিচে। বলছে যে একটু বাগানের দিকে আসতে পারবি, তোকে একটা জিনিস দিতাম। যে কিন্তু এখন। হ্যাঁ, একটু আয় না, দরকার আছে। আচ্ছা, আসছি। আরোহী ফোনটা কেটে দিয়ে চাদরটাকে আরেকটু ভালোভাবে মুড়িয়ে নেয় নিচের গায়ে। এরপর ধীর গতিতে রুম থেকে বের হয়। বাগানের দিকে আসতেই আরোহীর নাকে ভেসে আসে মন মাতানো মিষ্টি ফুলের গন্ধ। আরোহী আস্তে আস্তে বাগানের ভেতর প্রবেশ করে। এখানে যেন ফুলের মেলা বসেছে। আরোহী হাঁটছে আর নিজের হাত দিয়ে ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ করে কেউ পেছন থেকে আরোহীর চোখ নিজের 2 হাত দিয়ে ঢেকে দেয়। আরোহী হাত দিয়ে বোঝার চেষ্টা করছে, আর মিনিটের মধ্যেই সে বুঝে ফেলে যে এটা কার হাত। আরোহী মুচকি হেসে বলে, আমি জানি এটা আপনি। নীলাদ্র আরোহীর চোখ জোড়া ছেড়ে দিয়ে তার কানের কাছে গিয়ে বলে, বাহ, এত সহজে ধরে ফেললে। আমি আপনার স্পর্শ খুব ভালো করেই চিনি। নীলাদ্র কিছু বলে না। কয়েক সেকেন্ড পরে আরোহী নিজের গলায় ঠান্ডা কিছু অনুভব করে, তাই সে গলায় হাত দেয় আর বুঝতে পারে যে নীলাদ্র তাকে কিছু পরিয়ে দিচ্ছে। কি পড়াচ্ছেন এটা? নিজেই দেখে নে। আরোহী ভালো করে খেয়াল করলে বুঝতে পারে যে এটা একটা কাঠগোলাপের পেন্ডেন্ট। পেন্ডেন্টটা খুব সিম্পল কিন্তু খুবই সুন্দর। আরোহী খুশি হয়ে বলে, এটা আবার আপনি কোথায় পেলেন? এটা তো আমি ওই দোকানে দেখেছিলাম। দেখেও তো ছিলে, কিন্তু কিনিস নি। তুই প্যান্ডেন্টটা নেড়ে ছেড়ে দেখছিলে বারবার। তোর মুখ দেখিয়ে বোঝা যাচ্ছিল যে এটা তোর খুব পছন্দ হয়েছে, কিন্তু তুই এটা নিলি না।
যেহেতু তোর প্যান্ডেন্টটা খুব পছন্দ হয়েছে আর আমিও তোকে কখনোই কোনো কিছু গিফট করিনি, তাই ভাবলাম যে কেননা এটাই তোকে গিফট করি। এটা আমার তোকে দেওয়া প্রথম গিফট। সাবধানে রাখবি, কখনো এটা গলা থেকে খুলবি না, সবসময় পরে থাকবি। আরোহীর চোখ জোড়া ভিজে উঠে। নীলাদ্রর কাছ থেকে এই ছোট্ট একটা গিফট পেয়ে যেন আরোহী নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। আরও তোর কাঠগুলো খুব পছন্দ, তাই না? হুম, খুব ভালো লাগে আমার কাঠগোলাপ। কাঠগোলাপ দেখলেই আমার শত মন খারাপ এক নিমেষেই দূর হয়ে যায়। আর আজকে আপনি আমাকে যে পেন্ডেন্টটা দিলেন সেটাও কাঠগোলাপের। এবার আমার শত মন খারাপেও একটা ভালো অনুভূতি কাজ করবে। কি ভালো অনুভূতি? ভালোবাসার মানুষের দেয়া প্রথম গিফট, তাও আবার আমার প্রিয় ফুলের। তাহলে বলুন তো, এই দুইটা অনুভূতি যদি মনের ভেতর যত্ন করে সংরক্ষণ করা থাকে, তখন কি আমার কাছে আর কোনো মন খারাপ কাজ করবে? তাহলে তুই স্বীকার করলি যে আমি তোর ভালোবাসার মানুষ? আরোহী কিছু না বলেই শুধু মুচকি হাসে। নীলাদ্র তার উত্তর পেয়ে যায়, বলে, আমি ওর উত্তর পেয়ে গেছি। আচ্ছা যা, এবার রুমে যা, কালকে আবার নীলাচর যেতে হবে। গিয়ে ঘুমিয়ে পড়, কালকের জন্য এনার্জি কালেক্ট কর। নীলাদ্রর কথা শুনেই আরোহী একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আরোহীর হাসি দেখে নীলাদ্রর মনটা কেন জানি ছটফট করে ওঠে। তার মনে হচ্ছে যে সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসকে খুব শীঘ্রই হারিয়ে ফেলতে চলেছে। এই আরু, ওঠ তাড়াতাড়ি, রেডি হয়ে নে। আজকে তো আবার নীলাচর যাব সবাই। আরোহী আড়ামোড়া দিয়ে উঠে বলে, কটা বাজে? কি 7টা 10 বাজছে? এত দেরি হয়ে গেল। আমি যাচ্ছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখনই আসছি। তাড়াতাড়ি যা। আরোহী আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নীলাচর মেইন ভিউ পয়েন্ট পাহাড়, এইখান থেকেই বান্দরবান শহরটাকে খুব ভালোভাবেই দেখা যায়। আশেপাশের আরও অনেক ছোট বড় পাহাড় আছে যা এখান থেকে ভালোই দেখা যাবে। সবাই এখন এই নীলাচর পাহাড়ে উঠেছে। এখন বেলা 3টা বাজে। পাহাড়ে উঠতে উঠতে তাদের বিকাল 5টা বেজে যায়। এখান থেকে সূর্যাস্তটাও খুব ভালোভাবেই দেখা যায়। আচ্ছা স্টুডেন্টস, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে আমরা আরও 10 মিনিট থাকবো, তারপর চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এখানে পিছনে একটা বিশাল জঙ্গল আছে, আশপাশটা কিন্তু খুবই বিপজ্জনক। এখানে একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। তার উপর এখানে নেটওয়ার্কও তো তেমন একটা কাজ করে না, তাই সবাই একসাথে থাকবেন, তাহলে হারিয়ে যাবে না। স্যারের কথা শুনেই সবাই নিজেদের জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর সবাই বেরিয়ে পড়ে, কারণ আশপাশটা কুয়াশায় ঢেকে অন্ধকার হয়ে আসছে। স্যারের কথা শুনেই সবাই নিজেদের জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর সবাই বেরিয়ে পড়ে, কারণ আশপাশটা কুয়াশায় ঢেকে অন্ধকার হয়ে আসছে। সবাই সামনে হাঁটছে, নীলাদ্র ও বন্ধুদের সাথে হাঁটছে আর কথা বলছে। নিধি আর আরোহী আসছে তাদের পেছন পেছন। নিধি আর আরোহীও কথা বলছে। কথা বলতে বলতে নিধি অনেকটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। নিধি নীলাদ্রকে ক্রস করতেই নীলাদ্রর খেয়াল হয় যে তার সাথে আরোহী নেই। নীলাদ্রর পাও থেমে যায়। সে পেছন ফিরে দেখে যে আরোহী নেই। নীলাদ্র একবার সামনে তাকায়, কিন্তু আরোহী সামনেও নেই। নীলাদ্র বন্ধুদের সামনে এগিয়ে যেতে বলে আর বলে যে তার একটা কাজ আছে, বলেই নিজে চলে যায় আরোহীকে খুঁজতে। ইতিমধ্যে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো পাহাড়। সবাই এতক্ষণে নেমেও গিয়েছে। তারা সবাই হোটেলের দিকে যেতে শুরু করেছে, কিন্তু আরোহী বা নীলাদ্র এখনো সেখানে আসেনি। আরোহী হাঁটতে হাঁটতে এক গোলক ধাঁধার মধ্যে ফেসে গিয়েছে। সে যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু গাছপালা, সাথে ঘন কুয়াশা। হঠাৎ করেই সে পা পিছলে পড়ে যেতে শুরু করে। ভয়ের চোটে আরোহী চিৎকার দিয়ে ওঠে। আরোহীর চিৎকার শুনে নীলাদ্র আরোহীকে ডাকতে শুরু করে। নীলাদ্রর কেন জানি আরোহীর জন্য খুব ভয় হচ্ছে। সে এই পাহাড়ে আগেও একবার এসেছিল ফ্যামিলি ট্যুরে। তখন এক মেয়ে এই পাহাড়ের পেছনে জঙ্গলে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করা হয়, তবে তার কোনো হদিশ পাওয়া যায় না। নীলাদ্রর ভয়ও হচ্ছে যে আরোহীর আবার কোনো বিপদ হয়নি তো। নীলাদ্র আরোহীর ক্ষতি করতে চাইলেও সে চায় না যে অন্য কেউ আরোহীর কোনো ক্ষতি করুক। 1 মিনিট, ওই মেয়ে মরলেই বা কি আর বাঁচলেই বা কি? ওর জন্য আমি কেন নিজে যান বিপদে ফেলবো? বলেই নীলাদ্র ফিরে যেতে নেয়, কিন্তু সে আবার থেমে যায়। কেন জানি তার মন আরোহীকে এইভাবে ফেলে রেখে যেতে একটুও সায় দিচ্ছে না।
তাই নীলাদ্র আবার আরোহীকে খুঁজতে শুরু করে। এদিকে অন্ধকার নেমে আসছে। আরোহী একটা ছোট খাদের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার ফলে পায়ে বেশ চোটও পেয়েছে, ঠিক করে দাঁড়াতেই পারছে না। ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, পায়ে খুব ব্যথাও হচ্ছে। ব্যথার চোটে আরোহী এবার কেঁদেই দেয়। আরোহী হাঁটু মুড়ে কান্না করেই যাচ্ছে। হঠাৎ করে নিজের মাথায় কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকায়। নীলাদ্র তার সামনেই হাঁটু মুড়ে বসে আছে। আরোহী আর এক মুহূর্তও দেরি না করে নীলাদ্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আরোহীকে সুস্থ দেখে নীলাদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু আগে আরোহীকে না পেয়ে তার কলিজার পানি শুকিয়ে গিয়েছিল নিজের অজান্তেই। এখন আরোহীকে দেখে একটু শান্তি লাগছে। নীলাদ্র গম্ভীর কণ্ঠে বলে, এই, তুই সবার সাথে না গিয়ে একা একা এখানে কেন? আরোহী কাঁদতে কাঁদতে বলে, আপনি কালকে রাতে যে পেন্ডেন্টটা দিয়েছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল হলো ওই পেন্ডেন্টটা আমার গলায় নেই। তাই আমি আবার ফিরে গিয়ে খুঁজতে থাকি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি সবার থেকে আলাদা হয়ে গিয়েছি। আমি তখন সবাইকে খুঁজি, কিন্তু আমি কাউকেই পাইনি। ওখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকি, আর তখনই একটা খাদের মধ্যে পড়ে যাই আমি। আচ্ছা ঠিক আছে, আর কান্না করিস না। আশেপাশে অন্ধকার নেমে এসছে, আর নেটওয়ার্কে ঠিকমতো কাজ করছে না যে কাউকে ফোন করব। চল দেখি বের হওয়ার রাস্তা পাই নাকি। বলেই নীলাদ্র উঠে পড়ে। আরোহী উঠতে নেবে এমন সময় সে মৃদু চিৎকার দিয়ে ওঠে। আরোহীর চিৎকার শুনে নীলাদ্র থেমে যায় আর আরোহীর কাছে আসে। নীলাদ্র বিরক্ত নিয়ে বলে, কি হলো আবার? আরোহী কেঁদে বলে, পায়ে লেগেছে, রক্ত বেরোচ্ছে, আমি মনে হয় হাঁটতে পারবো না। নীলাদ্র এবার প্রচুর রেগে যায়। একে তো আরোহীর জন্য সেও এই জঙ্গলে ফেঁসে গিয়েছে, আর এখন আরোহী হাঁটতেও পারবে না। এই বা আরোহীকে কতক্ষণ কোলে করে নিয়ে ঘুরবে? এ কি আর 5-10 মিনিটের ব্যাপার? নীলাদ্র কিছু না ভেবেই আরোহীকে কোলে তুলে নেয়। নীলাদ্র হঠাৎ এমন করায় চমকে যায় আরোহী। আরে কি করছেন, নামান আমায়। তোকে নামালে সামনে এগোবো কিভাবে? আমাকে নামান, আমি হাঁটতে পারবো। পারবি না। পারবো, আপনি নামান। কি হলো, নামান। বললাম তো আমি হাঁটতে পারবো। আরোহীর অনুরোধে নীলাদ্র তাকে কোল থেকে নামিয়ে দেয়। কোল থেকে নামিয়ে সে আরোহীর হাত ধরে হাঁটতে শুরু করে। আরোহীর হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তাও সে কিছু না বলে নীলাদ্রর হাত ধরেই হাঁটছে। অনেকক্ষণ ধরেই তারা হেঁটে চলেছে, কিন্তু কোথাও একটুও আলো নেই, আর না আছে কোনো মানুষের চিহ্ন। এদিকে নীলাদ্রর ফোনের চার্জও প্রায় শেষের দিকে। আরোহীও হাঁপিয়ে গিয়েছে। সে কখন থেকেই তারা হেঁটেই চলেছে। হঠাৎ করেই নীলাদ্রর ফোনটা বন্ধ হয়ে যায়। এমনিতেই চারপাশটা কুয়াশায় ঢাকা, তার উপর অন্ধকার। ফোনটা অন ছিল, তাই ফ্ল্যাশ লাইট দিয়ে সামনে এগোচ্ছিল। এখন তো ফোনটাও বন্ধ হয়ে গেল, কিছুই আর দেখা যাচ্ছে না। আরোহী আর হাঁটতে পারছে না, তাই সে ওখানেই বসে পড়ে। কি হলো, বসে পড়লি যে? আর হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। নীলাদ্রও বেশ ক্লান্ত হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতেই, তাই সেও আরোহীর পাশে বসে পড়ে। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার। আশেপাশে তাকাতেই নীলাদ্র দেখতে পায় দূরে এক জায়গায় লাইট জ্বলছে। আরু, ওই দেখ, ওইখানে আলো জ্বলছে। হয়তো এখানে কেউ থাকে, চল। বলেই নীলাদ্র আরোহীর হাত ধরে তুলে ওই আলোর দিকে এগিয়ে যেতে লাগে। আলোর কাছাকাছি যেতেই এক সময় তারা বুঝতে পারে যে এটা একটা বাড়ি। তারা বেশি কিছু না ভেবেই বাড়ির ভেতরে তাড়াতাড়ি ঢুকে পড়ে। এই বাড়িতে শুধু একটা মাত্র ঘর ছিল। বাড়িতে না ঢুকলেও তাদের কাছে কোনো উপায় ছিল না, কারণ চারদিক থেকে ভয়ানক যন্ত্র আওয়াজ আসছিল। বলা তো যায় না যদি তাদের কোনো ক্ষতি করে দেয়। আরোহী গিয়ে খাটের ওপর বসে, পা থেকে বেশ রক্ত বের হচ্ছে। নীলাদ্র আশেপাশে তাকিয়ে কাপড় খুঁজতে লাগে, যেটা দিয়ে আরোহীর পাটা বেঁধে দেবে। খুঁজতে খুঁজতে একটা কাপড় পেয়েও যায় সে। কাপড়টা নিয়ে আরোহীর পাটা নিজের উরুর ওপর তুলে আগের কাপড়টা খুলে দিয়ে নতুন কাপড়টা বেঁধে দেয়। আরোহী বাধা দিতে গেলেও নীলাদ্র তার কোনো কথা শোনে না। এমন সময় ঘরে একজন প্রবেশ করে। পেছন থেকে দেখে মনে হবে নীলাদ্র আরোহীর অনেক কাছে আছে। এটা দেখেই লোকটা চিৎকার দিয়ে ওঠে। লোকটির চিৎকারে নীলাদ্র হকচকিয়ে যায় আর উঠে দাঁড়ায়। লোকটি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে বাড়ির ভেতর 10-12 জনের মতো মানুষ প্রবেশ করে। এর মধ্যে একজন বয়স্ক লোকও আছে। যে লোকটা চিৎকার করেছিল সেই লোকটা সবাইকে বলে, আর কি কইমু, মোর পবিত্র ঘরে এই মাইয়া আর এই বেটা ঢুইকা অপবিত্র কইরা ফেলাইছে। নীলাদ্র ওদের কথার পিঠে বলে, আরে আপনারা কি বলছেন এসব? আমি ঠিকই কইতাছি।
এই মাইয়া আর এই বেটা ফাঁকা ঘর পাইয়া আকাম পুকাম করতেছিল। এই বেড়ারে দেখলেই স্বামী স্ত্রী মনে হয় না, নিশ্চয়ই এই মাইয়াডারে ভাগাইয়া আনছে। প্রতিবার মানুষজন এই হানে ঘুরাইয়া মাইয়া গো ভাগাইয়া নিয়া যাইব নাকি? আর দোষ আইতাছে আমাদের। নীলাদ্র এবার বুঝতে পারে যে লোক এখানে এসে কেন হারিয়ে যায়। আসলে তারা হারায় না, তাদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, রাইসুল ভাই ঠিক কথা বলেছেন মোড়ল সাহেব। আজকেই এর একটা বিয়ে করবেন আপনি? ওদের কথা শুনে নীলাদ্র আর আরোহী অবাক হয়ে যায়। নীলাদ্র ওদেরকে কিছু বোঝাতেই যাবে, এমন সময় বয়স্ক লোকটা বলে ওঠে, না না, এরা তো আর মানা যায় না। এরা দুইজনকে ধরে, হ্যাঁ রে, দুইজনকে ধরো। আজকেই আমি এই দুজনকে বিয়া দেব। এই অলিভ, যা ইমানদারে ডাইকা আন। হ্যাঁ, তো বিয়া পড়াইতে পারো। গ্রামের সব বিয়াই তো এই পড়ায়, যা গিয়া এডারে ডাইকা আন। বয়স্ক লোকটার কথা শুনে আলিফ নামের ছেলেটা চলে যায়। নীলাদ্র বলে, আরে আপনারা কি বলছেন এসব? বিয়ে দেবেন মানে? আমরা কেন বিয়ে করব? বিয়া না কইরা নষ্টামি করবা নাকি? মায়াডারে ভাগাইয়া আয় না, মায়াডার জীবন নষ্ট করবা, এটা তো আমরা হইতে দিব না। আপনারা একদম ভুল বলছেন, এমন কিছুই না। তো কেমনে ভাবতাছোস আমরা কিছুই বুঝি না? উফ, আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা এখানে হারিয়ে গিয়েছে, রাস্তা না পেয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। প্লিজ আমাদের রাস্তা বলে দিন, আমরা এখান থেকে চলে যাব। না না, এরা তো হইব না। চাচা, ইয়ামিন বাইডারে নিয়ে আইছি। নিয়ে আইসোস? এই বেড়া তুই বস, আর এই মাইয়া তুইও বস। আশ্চর্য লোক তো, আপনারা বলছি না যে আমরা বিয়ে করব না? আপনারা আমাদেরকে জোর করতে পারেন না? বিয়া না কইরা এইসব নষ্টামি করবি নাকি? হ্যাঁ, এই যে আমিন, তুই বিয়া পড়ানো শুরু কর, আমি দেখতেছি বিয়া না কইরা ওরা কই যায়। আরোহী কিছু বলতে যাবে, কিন্তু নীলাদ্র কিছু একটা ভেবে বাঁকা হেসে আরোহীকে আটকিয়ে বলে, ওরা যা বলছে মেনে নে আরও। এমনি তো আমি তোকে পড়াশোনা শেষ হলে বিয়েই করতাম, তা এখন যখন বিয়ে করতে বলছে তাহলে করেই নি, ক্ষতি কিসের? নীলাদ্রর কথা শুনে আরোহী অবাক হয়ে যায়। সে কিছু বলতে যাবে, কিন্তু নীলাদ্র তাকে আর বলতে না দিয়ে বলে, ঠিক আছে, আমরা রাজি। এরপর ইয়ামিন নামের লোকটি বিয়ে পড়ানোর কাজ শুরু করে। নীলাদ্র কেন এই বিয়ে করতে রাজি হয়েছে সেটা তো সে খুব ভালো করেই জানে, কিন্তু আরোহী তো আর জানে না যে এই বিয়েই তার জীবনের কাল হয়ে আসবে। ধর্মীয়ভাবে বিয়ে সম্পূর্ণ হলেই সবাই ঘর থেকে বের হয়ে যায়। শেষে একটা লোক ছিল, তিনি ওদের উদ্দেশ্যে বলল, নতুন স্বামী স্ত্রী তোরা এই ঘরেই থাক, আজকে আর অন্য জায়গায় থাকবো না। দাঁড়ান, বলছি যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে সাহায্য করুন প্লিজ। আমরা পথ হারিয়ে ফেলেছি। এত রাতের বেলায় তোরা তো এই জঙ্গল থেকে বের হতে পারবি না, তাই ভালো কাল সকালে সূর্য উঠুক, তারপর তোরা দুজন নিয়ে এখান থেকে বের হবা। আজকের রাতটা না হয় এখানেই কাটাও। বলেই লোকটি বের হয়ে যান। লোকটা বের হয়ে যেতেই নীলাদ্র ঘরের দরজা বন্ধ করে খাটে আরোহীর পাশে এসে বসে পড়ে। তারপর আরোহীর এক হাত ধরে বলে, তাহলে বিয়েটা হয়েই গেল, আজকে থেকে আমরা স্বামী স্ত্রী। ঠিক খুশি না আরো? আরোহী যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে তার আর নীলাদ্রর বিয়ে হয়ে গিয়েছে। 1 ঘন্টার মধ্যেই তার জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেল। তার কাছে এই সব কিছুই এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। এ যে আজকে তোর হাতটা ধরলাম, সারা জীবন এইভাবেই ধরে থাকবো। তোকে খুব ভালোবাসি আরো। বলেই আরোহীর হাতে ঠোঁট ছোঁয়ায়। আরোহী এখনো বুঝতে পারছে না যে নীলাদ্র তার সাথে ঠিক কী করতে যাচ্ছে। আরো, তোর কাছে একটা জিনিস চাইবো, না করতে পারবি না কিন্তু। আরোহী অবাক হয়ে বলে, কি চাইবেন? নীলাদ্র নিঃশাক্ত নয়নেই আরোহীর দিকে তাকিয়ে আছে। তার চোখে আরোহীকে কাছে পাওয়ার কামনা জেগে উঠেছে। আজকে তোকে কাছে পেতে চাই, তোর সাথে মিশে যেতে চাই, বারণ করবি না আরো। আরোহী কিছুই বলে না, সে লজ্জায় মুখ নামিয়ে নেয়। আরোহীকে এইভাবে লজ্জা পেতে দেখে নীলাদ্র বলে, উত্তর দিচ্ছিস না যে? চুপ থাকা সম্মতির লক্ষণ, তাহলে কি হ্যাঁ ধরে নেব? আরোহী চুপ করেই থাকে। নীলাদ্র উঠে গিয়ে ঘরের আলোটা নিভিয়ে আরোহীর কাছে যায় আর তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীলাদ্র ঘুম ভাঙে
দরজায় টোকা পড়ার আওয়াজে। নীলাদ্র আরোহীকে ডেকে তোলে। আরোহী নিজেকে ঠিক করে নিয়ে উঠে বসে। নীলাদ্র দরজা খুলতেই কালকের লোকটি বলে, তোরা না যাইবা তাহলে তোরাই হইয়া যাও। হ্যাঁ, বলছি যে আপনাদের কাছে কি পরার জন্য এক সেট জামা কাপড় হবে? আর ওয়াশরুমটা কোন দিকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। দাঁড়াও দেখতেছি। কিছুক্ষণ পর লোকটা নীলাদ্র আর আরোহীর জন্য জামা নিয়ে আসেন আর ওয়াশরুমও দেখিয়ে দেন। এক এক করে নীলাদ্র আর আরোহী রেডি হয়ে লোকটার সাথে বের হয়ে পড়ে। এদিকে সবাই নীলাদ্র আর আরোহীকে সেই রাত থেকে খুঁজে যাচ্ছে। পুলিশকেও ইনফর্ম করা হয়েছে। তখনই নীলাদ্র আর আরোহী হোটেলে প্রবেশ করে। ওদেরকে দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু ওদেরকে একসাথে আসতে দেখে অনেকেই কানাঘুষো করতে শুরু করে। তাদেরকে থামিয়ে দিয়ে ওদের এক টিচার আরোহী আর নীলাদ্রর উদ্দেশ্যে বলে ওঠেন, তোমরা কোথায় গিয়েছিলে? জানো, তোমাদেরকে খুঁজতে খুঁজতে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম। কত টেনশন হচ্ছিল আমার। কোথায় ছিলে সারা রাত তোমরা দুজন? তখন নীলাদ্র সবাইকে সবটাই বলে, শুধু নিজেদের বিয়ের কথা বাদে। আরোহীও আর কিছু বলে না, শুধু চুপ করে থাকে। দেখতে দেখতে তাদের ট্যুরও শেষ হয়ে যায়। আজকে তারা ঢাকায় ব্যাক করবে। যাওয়ার সময়ও আরোহী আর নীলাদ্র পাশাপাশি বসেছে। আরোহী মনে মনে খুব খুশি, কারণ সে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে। কিন্তু আসলে কি সে তাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে? ঢাকা ব্যাক করেই নীলাদ্র কেমন যেন পরিবর্তন হতে শুরু করে। আর আগের মতো আরোহীর পিছন পিছনও ঘোরে না। যতটা সম্ভব আরোহীকে এড়িয়ে চলে। আরোহী যতবারই তার সাথে কথা বলতে চেয়েছে, ততবারই কিছু না কিছু কাজের অজুহাত দেখিয়ে নীলাদ্র আরোহী থেকে দূরে সরে গিয়েছে। নীলাদ্র যে তাকে ইগনোর করছে, আরোহী তা বুঝতে পারছে, কিন্তু কেন নীলাদ্র তার সাথে এমন করছে সেটা সে বুঝতেই পারছে না। আরোহী নীলাদ্রর এমন ইগনোর সহ্য হচ্ছে না, তাই সে নীলাদ্রকে কল করে, কিন্তু নীলাদ্র তার কল রিসিভ করছে না। বেশ অনেকবার কল করার পর নীলাদ্র কল রিসিভ করে। এতে আরোহী অনেক খুশি হয়। সে কিছু বলতেই যাবে, তখনই ফোনের ওপাশ থেকে নীলাদ্রর কর্কশ গলা ভেসে আসে, এই ছোট লোকের বাচ্চা, দেখছিস না আমি ফোন রিসিভ করছি না? তার মানে নিশ্চয় আমি ব্যস্ত আছি। তো কেন বারবার কল করছিস? হ্যাঁ, আর কোনোদিনও ফোন করবি না। ফোন রাখ।